প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আগামী কৃষির পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ফল বিভাগের আম বাগানে। আমরা এই মুহূর্তে আম বাগান নিয়ে কথা বলবো এই কারণ আপনারা জানেন যে গাড়ির যখন পেট্রোল ফুরিয়ে যায় তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায় এবং গাড়ি চালানোর জন্য আবার পেট্রোল দিতে হয়। সুতরাং এই যে গাছগুলো এই বছর যে প্রচুর পরিমাণে ফুল ফল দিয়েছে, সামনের বছর যেন আবারও প্রচুর পরিমাণে ফুল ফল দেয়, সেজন্য তার জন্য কিছু প্রিলিমিনারি ব্যবস্থাপনা রয়েছে। তো তিনটি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো এখন পরিচর্যা করলে আম বাগানে পরবর্তী বছর তার সামনের বছরের প্রচুর পরিমাণে ফুল ফল এবং ভালো ফলন আপনারা পাবেন। তো চলুন আজকে ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। শুরু করার আগেই আমরা বলতে চাই যে এই যে ভিডিও সম্পর্কে আপনারা যা দেখবেন, কারণ কি আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু কভার করতে পারি না, অর্থাৎ আপনাদের যদি অন্যান্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদেরকে নক করলে আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে যেটা জানতে চাচ্ছি যে শরতের প্রায় শেষের দিকে, তো এই সময় কি কি ধরনের ম্যানেজমেন্ট করলে পরবর্তীতে যে এই আম বাগানে প্রচুর পরিমাণে ফুল থেকে আসা, ফল আসা, সাইজ ভালো হয়, এক্ষেত্রে আপনার সাজেশন কি বা কী কী ধরনের গুরুত্বপূর্ণ পরিচর্যা এই মুহূর্তে আছে? ধন্যবাদ। আসলে আম বাগান ব্যবস্থাপনায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই সময়টা অত গুরুত্ব দিই না। সাধারণত গাছ থেকে আম সংগ্রহ করার পরেই আসলে আর কোনো কাজ নাই এরকম মনে করি, এবং পরবর্তী বছরে যখন আম সংগ্রহ করি তখন বিভিন্ন সমস্যা আসে। যেমন দেখা যাচ্ছে যখন আমরা ভালো সাইজ খুঁজি তখন সাইজ আসে না, যখন আমরা গুণগত আম খুঁজি তখন আম পাওয়া যায় না, তো দেখা গেল কোনো বাগানে আমও আসে না। তো আসলে এই সময়ে একটা গুরুত্বপূর্ণ অপারেশন আছে, এই সময়টা অ্যাপ্রোপ্রিয়েটলি ঠিক না, আর একটু আগে থেকে শুরু হয়েছে সময়টা। আমরা যেটা বলি যে কোনো জাত সংগ্রহের পর থেকে শুরু করে যত দ্রুত সম্ভব ওই প্রুনিং এবং ট্রেনিংয়ের কাজটা করতে হয়। আপনি আগেও করতে পারেন, কিন্তু আগেও করলে সেটা ফলনের ক্ষতি হতে পারে। কিন্তু আমরা সাধারণত একটা টেকনোলজিকে তখনই ভালো বলবো যখন ইল্ডেরও কোনো ক্ষতি হবে না এবং পরবর্তী বছরের জন্য এটা সহায়ক হবে। সে মতে আমাদের বাংলাদেশে যে জাতগুলো আছে শুধু আশিনা বাদ দিয়ে এই প্রুনিংয়ের সময়টা কিন্তু আসলে আরেকটু পিছনে হলে ভালো হয়। তা আমি যদি টাইমটা বলি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এর মধ্যে করাটা সবচেয়ে ভালো। আবার যদি আপনি একটা মাসের কথা বলেন তাহলে আমরা বলবো শুধুমাত্র আগস্ট মাসে করলে আর কোনো রিস্ক থাকবে না আগামী বছরের জন্য। তাহলে এখানে একটা অপারেশন হলো প্রুনিং এবং ট্রেনিং, দুটো কথা কিন্তু পাশাপাশি আসে। আমি প্রথমে ট্রেনিংটা ক্লিয়ার করে নিই। আমরা একটা গাছ লাগানোর পরে আমি গাছটা কেমন করতে চাচ্ছি, যদি মনে করি না আমার গাছের সাইজ ছোট হবে এবং ঝোপালো হবে, তাহলে যে ডালগুলা একটু বড় সাইজের বা যেটা অন্যদিকে গেছে, আপনি যদি এটা কেটে একটা আকৃতি আনতে চান, এটাকে আমরা ট্রেনিং বলবো। এবং এটা গাছের জন্য যে কোনো সময় আপনি করতে পারেন। আপনার মাথার মধ্যে যদি থাকে গাছের ক্যানোপিটা ঠিক করব, গাছের সাইজটা সুন্দর করব নির্দিষ্ট সাইজের মধ্যে, তাহলে এটা ট্রেনিং হবে। বাদবাকি যা আপনি অপারেশন করবেন সেটা প্রুনিং এর মধ্যে পড়বে। তা আম গাছের ক্ষেত্রে আমরা যেটা করি, আম সংগ্রহ করার পরে আপনি দেখবেন যে পুষ্পমঞ্জুরি একটা লম্বা অংশ অনেক সময় গাছে লেগে থাকে। তো এটা প্রথমে হলো যে এটা আমার রিমুভ করতে হবে। আর একটা কথা হলো যে আপনি যদি এরকম চান যে আগামী বছর আমার গাছে রোগবালাই কম হবে, আমি গাছে যে সার ব্যবহার করছি, যেমন ধরেন আমি আজকে প্রুনিং করে দিলাম, গাছ থেকে অনেক ডালপালা কমে গেল, এরপরে আমি গাছের সার ব্যবস্থাপনা দেব, তাহলে অতিরিক্ত যে খাবারটা নষ্ট হতো ওটা কিন্তু আপনার নষ্ট হবে না। তার মানে আপনার প্রয়োগকৃত সারটা গাছ ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা অংশই সে কাজে লাগাতে পারবে। দ্বিতীয়ত হলো এই গাছে পর্যাপ্ত আলো বাতাস আসবে। আমাদের যে রোগ এবং পোকামাকড়, যত আলো বাতাস বেশি হবে এর কিন্তু আক্রমণ কমে যাবে। তাহলে আপনার একটা হলো গাছের খাবারের সব ব্যবহারটা ভালো হলো, দ্বিতীয়ত হলো রোগবালাইয়ের আক্রমণ কম হলো, তৃতীয়ত হলো আপনি গাছের প্রত্যেকটা ফলকে দেখতে পাবেন, কোন ফলে কি সমস্যা। আপনি বালাইনাশক ব্যবহার করবেন, এর ব্যবহারও কম, কারণ তখন তো আপনি আইডিয়া করে ওষুধ মারতেন, এখন আপনি প্রত্যেকটা ফল দেখতে পাচ্ছেন, তাহলে আপনার ওষুধের ব্যবহার কমছে। আর একটা বিষয় হলো আমাদের যে পোস্ট হারভেস্ট কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন আম সংগ্রহ থেকে শুরু করে অন্য যে কাজগুলো আছে, সেটাও যে গাছ যদি ছোট হয় তাহলে আপনার জন্য সহায়ক হয়। তাহলে আমরা যদি চিন্তা করি যে একটা গাছের যদি আমরা সঠিক সময়ে প্রুনিং করতে পারি, তাহলে পরবর্তী গাছে ফল উৎপাদনের জন্য এই গাছ থেকে আমি কয়েকটা সুবিধা নিতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি একটি কথা বারবার বলেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট, যে সঠিক সময়ে প্রুনিং।
খালি প্রুনিং করলেই হবে না, বাট সঠিক সময়ে করতে হবে। এবং আমরা এটাও বললাম যে সেপ্টেম্বর মাস উনি বলেছেন যে বেস্ট টাইম হচ্ছে অগাস্ট, অর্থাৎ আম সংগ্রহ করার পরপরই প্রুনিং এবং ট্রেনিংয়ের কাজটা কমপ্লিট করা। সেপ্টেম্বর মাস অর্থাৎ এটা হচ্ছে হাই টাইম, মানে একবার শেষ সময়, শেষ মাস, এই মাসের পরে আর করা যাবে না। এখন এই যে আমরা একটা ডিস্টেন্স রাখছি, যেমন সাপোজ ফেব্রুয়ারির দিকে ফল আসবে বা জানুয়ারি শেষের দিকে থেকে অনেক আর্লি ভ্যারাইটিগুলো ফুল আসে, এই ডিস্টেন্সটা রাখার কারণটা কি আসলে? হ্যাঁ, এখানে কিন্তু আসলে আমরা বুঝেই করি বা না বুঝেই করি, আমরা সঠিক বলছি তখন এখানে একটা সায়েন্স আছে বা বিজ্ঞানের সঙ্গে জড়িত। এই যে দেখেন, আমি বলছি সেপ্টেম্বর হলো লাস্ট মান্থ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস সময় সে পাবে ফুল আসার জন্য। এবং এই সময়টা যদি 3 মাস হয় তাহলে কিন্তু আপনার ওই ডগায় আর ফুল আসবে না। তাহলে এই যে আপনি প্রুনিং করলেন, এত সার ব্যবস্থাপনা সব কিছু, আপনার যদি প্রুনিং টাইমটা ঠিক না থাকে তাহলে পরের বছরে মুকুল আসবে না, এটা গ্যাপ যাবে। এই জন্য আমরা চেষ্টা করি বাংলাদেশে যে ভ্যারাইটিগুলো আছে সাধারণত 4.5-5 মাস সময় পেলেই ওই ডগাতে আবার ফুল দিতে পারে। কিন্তু 12 মাসি জাতের ক্ষেত্রে আবার কথাটা ঠিক না। এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মাস 2.5 মাস হলে ওই ডগা থেকে আবার মুকুল আসতে পারে, ওটা স্পেশাল। কিন্তু আমরা যদি অন্যান্য সব ভ্যারাইটিগুলো মাথায় রেখে কাজ করি তাহলে এই সময়টা হলো সবচেয়ে ভালো, এবং সাইন্টিফিক্যালি ডগাগুলো ম্যাচিউর হবে এবং প্রত্যেকটা ডগায় ফুল আসবে। আচ্ছা, ওকে। সুতরাং আপনার যদি ডিস্টেন্স দেখা গেলো 2 মাস বা 2.5 মাস হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি অক্টোবর নভেম্বরের দিকে যে প্রুনিং করেন তাহলে সেই ডালে কিন্তু আর মুকুল আসবে না। এই জন্য অনেকে কী করে যে প্রুনিং করার পরে আমরা বলি বা বিজ্ঞানীরা বলে থাকেন যে প্রুনিং করলে আর প্রচুর পরিমাণে ডালপালা আসবে এবং প্রচুর ফলন বাড়বে, অথচ অনেকের কমে যায়। কারণ হচ্ছে যে এই ডিস্টেন্সটা ওনারা মেনটেন হয়তো বা করতে পারে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আর একটা বিষয় আছে, আপনার ইল্ডও বাড়ে, প্রুনিং করলে ইল্ড বাড়ে। এটা যদি আপনাকে একটু বোঝাই, আমরা একটু দেখেন এখানে একটু যাওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এখানে কিন্তু একটা ডগা ছিল, এখানে কিন্তু আপনার কেটে দেওয়া হয়েছে, এখানে কিন্তু 2টা ডগা হয়ে গেছে। এবং অনেক সময় দেখবেন আপনি এই জায়গায় 4টা ডগা, এই যে দেখেন এটা 4টা ডগা। তো এইভাবে আমরা দেখি যখন এটা কাটা হয়, কাটার পরে দেখবেন যে একটা জায়গা থেকে অনেক সময় আমরা দেখি যে 4টা-5টা পর্যন্ত ডগা চলে আসে। তো আমরা বলছি 4-5 দরকার নাই, একের অধিক ডগা আসতেই হবে। নর্মালি 3টা-4টা আসে, এবং আপনি দেখেন এই যে এগুলা সবগুলো ম্যাচিউর আছে এবং আগামী সিজনে প্রত্যেকটা মুকুল আসবে। তাহলে প্রত্যেকটা ডগায় যদি মুকুল আসে, আপনি ওখানে কিন্তু একটা ডগা ছিল, এখানে কিন্তু 3টা থেকে 4টা ডগা হচ্ছে, এবং এই আমগুলা কিন্তু সংখ্যায়ও বেশি হবে। আরেকটা বিষয় বলি, সুবিধাটা এই যে এই পাতাগুলো দেখেন সতেজ, পাতার যে রোগগুলো আছে কখনো সতেজ পাতায় আসে না। আপনি যত ওল্ডার লিফ, আপনি নিচের পাতাগুলো এই রোগগুলো আসে, যেখানে বাতাস প্রবেশ করে না, আলো প্রবেশ করে না, এজ লিফ। তাহলে আপনি দেখেন এই গাছের কোনো পাতার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, মানে রোগ বালাই জনিত কোনো সমস্যা নাই। তো প্রুনিং করলে আপনার করার 2 থেকে 2.5 বছরের মধ্যে পাতায় যে রোগগুলো হয় এই রোগগুলো আসবে না। তবে হ্যাঁ, কাটার পরে একটা কাজ অবশ্যই করলে ভালো হয়, সেটা হলো যদি ডগাগুলো চিকন হয় তাহলে প্রত্যেকটা জায়গায় বর্ড পেস্ট লাগানো কঠিন। সেক্ষেত্রে যে কোনো ছত্রাকনাশক, মেনকোজেব হোক, কার্বেন্ডিজিম হোক, এমনি ডোজ হলো 2 গ্রাম, আপনি 3 গ্রাম হারে জাস্ট ভালো করে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এগুলো একটা প্রলেপ পড়ে যাবে। আর একটা বিষয় হলো, ডগাটা যদি মোটা হয়, অনেক সময় আমরা হাতের মতো বা তার চেয়ে চিকন যদি ডগা হয়, এরকম ডাল যদি হয়, হ্যাঁ এরকম হয়, তাহলে কিন্তু আমরা সহজেই বর্ড পেস্ট লাগাই দিতে পারি। আপনি পেস্ট করে রাখবেন, পরে জাস্ট ওই মাথাটা লাগাই দিলে হলো। তাহলে এটা হলো আমি গাছের ভালোর জন্য করলাম, এবং কোনো ধরনের রোগ যেন ওখানে না হতে পারে সেজন্য আমি একটা মেজারও নিয়ে নিলাম। তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে প্রুনিং বুঝলাম যে করবো, কিন্তু সেটা কিভাবে করব বা কতটুকু পরিমাণে করব সেই জিনিসটা একটু আপনার কাছে শুনে নিই, বাস দেখে নিই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আম গাছে প্রুনিং কিন্তু কয়েক বছর আগে প্রচলিত ছিল না। মানুষ মনে করতো যে কাটলে মনে হয় মারা যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু আমরা এখন দেখছি যে না, আসলে আপনি বিদেশে যদি দেখেন তারা কখনো বড় গাছ করেন, এবং আমাদের দেশে এটা সম্ভব। আমরা যেহেতু এখন এক্সপোর্টে যাচ্ছি, আমাদের গুণগত মানসম্পন্ন আম উৎপাদনের জন্য প্রুনিং, ট্রেনিং, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, ইরিগেশন সব কিছুই প্রয়োজন আছে। তো আমরা একটু কাটার অংশটা দেখে নিই, এটা একটা টেকনিক্যাল একটা ইস্যু আছে। আমরা যদি এই গাছের ক্ষেত্রে দেখি, আপনি দেখবেন যে এটা আসলে নতুন ডগাটা আমরা সাধারণত কাটি, এবং এখানে একটা গিট্টু আছে, দেখেন এই যে গিটের কখনো নিচে না, এর উপর থেকে আমরা কাটবো। আর অনেকে আবার এটা কাটার জন্য অনেক কিছু ব্যবহার করে, কেউ বটি ব্যবহার করে, কেউ হাঁসুয়া ব্যবহার করে। আসলে এর কাটার জন্য কিন্তু সিকেচার পাওয়া যায়, এটা দিয়ে কাজ করাটা সবচেয়ে ভালো। তো আমরা এটা থেকে জাস্ট একটু ওপরে, কেন একটু ওপরে, এখান থেকে আসলে মূলত ডগাগুলা বের হবে, এই জন্য আমরা জাস্ট ওখান থেকে 1 ইঞ্চি ওপরে এটা কেটে দেবো, এবং এটা একটু আমরা স্ল্যান্টিং কাট দিলে ভালো হয়। আমি এটা এখন এই জাস্ট আমরা কেটে দিলাম, তাহলে আমার কাটার কাজ হয়ে গেল। এখন এটা কাটার পরে এখন আমি বলছি যে ছত্রাকনাশক ব্যবহার করবেন, যদি মোটা হয় তাহলে বর্ড পেস্ট ব্যবহার করবেন। আমরা আরও কিছু কেটে দিই, যেহেতু আমরা কাটছি, এটাও কেটে দিলাম, এটা ঠিক আছে। তারপরে এই ডগাটা যদি আমরা কাটতে চাই তাহলে জাস্ট এখান থেকে কেটে দেন, এখান থেকে কেটে দেন। এভাবে দেখেন আমার এই গাছের আকৃতিটাও কিন্তু একটা সুন্দর হয়ে গেল, আগে যেমন ছিল এখন দেখেন একটা সুন্দর আকৃতিতে চলে আসছে। তাহলে আমরা যে বিষয়টা এখানে গুরুত্ব দিব সেটা হলো, এখানে যে গিট্টু আছে, গিট্টু থেকে একটু উপরের দিকে কাটবো,
এবং কাটাটা একটু তীর্যকভাবে কাটলে ভালো হয়। আরেকটা জিনিস হলো কাটার পরে আমরা একটা ছত্রাকনাশক ব্যবহার করে দেবো, অথবা ওখানে বড্ড পেস্ট, মোটা ডাল যদি হয় আমরা আঙ্গুল দিয়ে বড্ড পেস্ট লাগাই দেবো। তো এই যে প্রুনিং কার্যক্রমের সাথে ফলোড বাই অন্য কোনো ম্যানেজমেন্ট আছে কিনা যেটা পরবর্তীতে বাগানের জন্য ভালো হবে? হ্যাঁ, এটা অবশ্যই এরপরে একটা অপারেশন আছে, সেটা হলো প্রুনিং করার পরে আপনি যত দ্রুত সম্ভব, সেদিন না সম্ভব হলে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনি এই গাছে বয়স অনুযায়ী সুষম মাত্রার সার দিবেন। এখন কেন দিবেন? আমি যে গাছটা কাটলাম, কাটার পরে এখন এই গাছে তো নতুন শুট বের হবে। এখন আপনার গাছে যদি খাদ্য না থাকে তাহলে ডাল বের হবে কীভাবে? এই জন্য গাছের বয়স অনুযায়ী সুষম মাত্রার সার আমরা সাধারণত রিং পদ্ধতিতে গাছের গোড়া থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, আমরা বলি দুপুরবেলায় ছায়া যতটুক পড়ে। আর একটা আছে, আপনার যদি দুপুরবেলা না হয় তাহলে কি করবেন? গাছের গোড়া থেকে ক্যানোপি যত দূরে আসবে তাকে 4 ভাগে ভাগ করে দেন। প্রথম 3 ভাগ বাদ দিয়ে লাস্টের 1 ভাগে আপনি সুন্দর করে সার দেন। তাহলে এইভাবে আমি সার দিয়ে দেবো। এরপরে আমার মোটামুটি সব ধরনের গাছের ক্ষেত্রে একই রুল? হ্যাঁ, একই, এই নিয়মটা বড় গাছের ক্ষেত্রে ছোট গাছের ক্ষেত্রে হ্যাঁ নিয়মটা একই। এবং আপনি জানেন যে আমরা যখন লেখাপড়া করেছি তখন একটা কথাই বলা হতো, দুপুর বেলায় যতটুকু ছায়া পড়ে সে, এখন দেখা গেল একজন বিকেল বেলায় গেছে, যাওয়ার পরে দেখা যায় না ছায়া নাই। এই জন্য এখন যেটা সর্বাধুনিক যেটা, সেটা হলো ক্যানোপি যতদূর বিস্তৃত হয়েছে 4 ভাগে ভাগ করে নিয়ে শেষের ভাগে সার দিলেই আপনার কাজ হয়ে যাবে। আর একটা বিষয় হলো যে এই যে ডগাগুলা কাটছি, এখান থেকে নতুন ডগা বেরোতে 3 সপ্তাহ কমপক্ষে সময় লাগবে, 3-4 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, এটা বলার আগে একটু আমি ইন্টারাপ্ট করলাম, দুঃখিত। সেটা হচ্ছে যে সার যে দিবে সেটা কি পরিমাণে দিবে? হ্যাঁ, এটা তো আমি বলছি যে এটা আমাদের তো ধরেন আপনি আম চাষ যদি করেন, আমের লিফলেট, বুকলেট, বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আছে। এখন আমি যদি ধরেন এই গাছটার কথা বলি, ধরেন 5 থেকে 10 বছর বয়সের একটা গাছ, 5 থেকে 10 বছর, আসলে অনেক ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে। যদি আমি আপনাকে বলি 5 বছরের একটা গাছ, 5 বছরের একটা গাছ, আপনি ধরে নেন এই গাছে সব সার মিলে 1.5 কেজি মতো পড়বে। 1.5 কেজি। এখানে থাকবে ডিএপি, থাকবে এমওপি, থাকবে জিপসাম, থাকবে বোরন এবং জিঙ্ক। এবং আমরা এই গাছের বয়সে 10 থেকে 20 কেজি জৈব সার, কোনো অসুবিধা নেই। এখন আপনি যদি বলেন এরপরে 7 বছরেরটা কেমন হবে, আপনি 1.5 কেজি থেকে আরেকটু বেশি দেন। এভাবে কিন্তু আমাদের নির্ধারণ করা আছে, যেটা এখন সব 1.5 থেকে 2 কেজি দিলে মোটামুটি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে আপনার যেটা বলছি যে সার দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা গাছের নতুন কুশি বেরোতেই হবে। এবং ওই পাতাগুলা কিন্তু লিপ কাটিং উইভিল যে আছে, এটা খুবই পছন্দনীয় একটা খাবার। সে কিন্তু খায় না, শুধু কেটে মজা করে। আরও ওখানে তাৎপর্য আছে সে কেন কাটে, তো আমরা ওদিকে যাব না। এই পোকাটা আসবেই, এবং এই জন্য আমরা বলি যখনই কচি পাতাটা বের হবে তখন একটা কীটনাশক, আমরা বলি কার্বারিল গ্রুপের 7 হতে পারে বা অন্য কীটনাশক হতে পারে, যখন পাতাটা 1-2 ইঞ্চি মতো বের হবে তখনই যদি আপনি স্প্রে করে ভালোভাবে ধুয়ে দেবেন। আর সাথে একটা ছত্রাকনাশক, কারণ অ্যানথ্রাকনোজ হয় কচি পাতায়, তাহলে একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক নির্দেশিত মাত্রায় আপনি সমস্ত ডগাটাকে ভিজিয়ে দেবেন, তাহলে এই ডগাটা নষ্ট হবে না। তাহলে এই দুইটা কাজ, একটা হলো সার ব্যবস্থাপনা এবং এই কচি ডগাটা রক্ষা করার জন্য বালাইনাশক ব্যবস্থাপনা। আর একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো এই যে আমি যে ডগাটা কেটে দিচ্ছি, অনেক সময় দেখবেন যে আপনি চেয়েছিলেন 3টা বা 4টা, দেখা যাচ্ছে একটা 5টা হয়ে গেছে, আর একটা 6টা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি ডগার মোটার অনুযায়ী, যদি দেখেন যে একটা চিকন ডগা 2টা থাকবে, যদি দেখেন যে না আঙুলের চাইতে মোটা ডগা 3টা থাকবে, যদি দেখেন যে আরেকটু মোটা ডগা 4টা হলে অসুবিধা নেই। এভাবে কিছু থিনিংয়েরও প্রয়োজন হয়, কিন্তু এটা হলো কখন আরো পরে না, এটা হলো যখন আমি বীজ দিলাম, দেওয়ার পরে তো ডগাগুলো সবগুলোই টিকলো, এই সময়টা মোটামুটি ধরেন কাটার 2 মাস পরে হলেই চলবে। মানে আপনি যদি আপনি যদি আগস্ট মাসে কাটেন, সেপ্টেম্বর অক্টোবরে আপনি যেটা রিমুভ করে দিলেন, এটা কিন্তু ছোট গাছের জন্য খুব জরুরি না, কিন্তু বড় গাছ যদি হয় তাহলে এটা কিন্তু অনেক ডগা ভেঙে ফেলা লাগে, কারণ একটা জায়গা থেকে অনেক ডগা বের হতে আমরা দেখি। এবং আপনি যদি এটা মেনটেন না করেন তাহলে পরে দেখবেন যে ওই কোনোটারই বৃদ্ধি ঠিক মতো হবে। সেটা মনে হয় বড় গাছের ক্ষেত্রে, বড় ডালের ক্ষেত্রে মনে হয় এটা, তাই না? প্রচুর, হ্যাঁ, বড় ডালের ক্ষেত্রে। কিন্তু আমরা একটা কথা বলে রেখেছি, ক্ষেত্রে কি তো হয় না, এটার ক্ষেত্রে যে আপনার 2টা-3টা সমস্যা নাই, কিন্তু আমি বলছি যে আপনি যখন একটু বড় ডাল কেটে দিলেন তখন তো বেশি হলো, 10টা-12টা হয়ে গেল, তখন আপনি চাবেন যে 3টা-4টা রাখলেই যথেষ্ট আমাদের আমের জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা আশা করি যারা আম বাগানি আছে সারা বাংলাদেশ ব্যাপী, তারা এই জিনিসগুলো ফলো করে সামনের বছর
এবং এইভাবে প্রতি বছরই অল্টারনেট ওয়েতে এই প্র্যাকটিসগুলো করে ভালো ফলন পাবেন আশা করি। আমি যে রিক্যাপ করি একটু পদ্ধতিগুলো। এই সময় সেপ্টেম্বর মাস ইট ইজ সবচেয়ে লাস্ট সময়, এরপরে আর এই কাজ করা যাবে না, তাহলে হচ্ছে আপনার বাগানের জন্য ক্ষতি হতে পারে, ফুল ফল কম আসতে পারে। অর্থাৎ অগাস্ট থেকে সেপ্টেম্বরের লাস্ট উইক পর্যন্ত এই সময়ের মধ্যে প্রুনিংটা আপনারা করবেন। প্রথম কাজ হচ্ছে প্রুনিং করা, গাছের মরা ডালপালা, তারপর হচ্ছে আগের যে মুকুলের যে অবশিষ্টাংশ সেটা ফেলে দেওয়া, প্লাস হচ্ছে যে ডালগুলো আরেকটা গাছের সঙ্গে লেগে গেছে এরকম ডালগুলো কেটে দেওয়া। এভাবে সুন্দর করে প্রুনিং করে দিয়ে যদি মোটা ডাল হয় সেখানে বর্ধ পেস্ট দেওয়া, আদারওয়াইজ একটা যে কোনো ছত্রাকনাশক দিয়ে পুরো গাছটাকে ভিজিয়ে দেওয়া। সাথে হচ্ছে ট্রেনিং কাজটা একই সাথে করা, নির্দিষ্ট শেপ এবং সাইজের মধ্যে গাছটাকে রাখলে পরবর্তীতে আপনার জন্য সুবিধা হবে। তো প্রুনিং অ্যান্ড ট্রেনিং, সাথে হচ্ছে আপনার গাছে অতিরিক্ত খাবার দেওয়ার জন্য, পরবর্তীতে যেন ভালো ফুল ফল আসে সেই জন্য সার ব্যবস্থাপনাটা করবেন। সেটা উনি বলেছেন যে 5 বছরের গাছ হলে 1.5 কেজির মতো বিভিন্ন রাসায়নিক সার, আর 10 থেকে 20 কেজি, ইভেন 30 কেজি বেশি দিলে সমস্যা নেই, সেটা হচ্ছে জৈব সার, গোবর সার অথবা অন্য যে কোনো জৈব সার। তৃতীয়ত হচ্ছে যে যখন কুশিটা গজাবে, ছোট্ট কুশি যখন বা ছোটো নতুন পাতা আসবে, তখন একটা পাতা কাটা উইভিল বলে, সেটা পাতাটা কেটে ফেলে, আর কেটে ফেললে তো ওখান থেকে আর ভালো কিছু আপনি আশা করতে পারবেন না, যে কারণে আপনাকে ওই সময় একটা স্প্রে করতে হবে। কোন গ্রুপের কথা যেন কার্বারিল গ্রুপের কীটনাশক, ভালো যে কোনো একটা কীটনাশক আপনি ব্যবহার করবেন। তো আশা করি এই সব কিছু ফলো করে আপনাদের আমবাগান থেকে সামনের বছর প্রচুর ফুল ফল পাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।